স্থায়ী ক্যাম্পাসের দাবিতে যমুনা সেতুর পশ্চিম প্রান্তে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের 1 ঘন্টা মহাসড়ক অবরোধ, যানবাহন আটকে পড়ে ভোগান্তি। হজ ও ওমরা ফেয়ার উদ্বোধন, আনফিট মুসল্লিদের সৌদি আরবে না নেয়ার অনুরোধ জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। ফিজিক্যাল ফিটনেস না থাকলে আমরা তাদেরকে নেব না। ট্রাম্প পুতিন বৈঠক ঘিরে উত্তেজনায়, ইউক্রেনে যুদ্ধবিরতির বিষয়ে রাশিয়ার প্রতি মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারি, এখনো সংশয়ে জেলেনস্কি সহ ইউরোপীয় মিত্ররা। সংস্কারের রাজনীতি নাকি রাজনীতির সংস্কার? আইনি বাধ্যবাধকতা থাকার পরও দলগুলোর গঠনতন্ত্রে গণতন্ত্রের চর্চা খুবই সীমিত। প্রশ্ন উঠছে, দলে গণতন্ত্র চর্চা নিশ্চিত না করে শুধু সংবিধান সংস্কার বা জুলাই সনদে সই করে কি বিলুপ্ত করা যাবে ফ্যাসিবাদী ব্যবস্থা? টিআইবির সাম্প্রতিক গবেষণায় বলা হয়, গত 1 বছরে রাজনীতির গুণগত কোনো পরিবর্তন দৃশ্যমান নয়। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক দলের নীতি নির্ধারকদের মানসিকতা আর মানুষের সচেতনতা তৈরি না হলে এবারও মুখ থুবড়ে পড়তে পারে সংস্কার। নেতারা অবশ্য আরপিওর বাস্তবায়ন না হওয়ার দায় চাপাচ্ছেন ইসির ওপর। আরেফিন শাকিলের প্রতিবেদন। স্বৈরাচারী ব্যবস্থা ঠেকাতে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরপরই তোড়জোড় শুরু হয় রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের। প্রথমে 6টি কমিশন করে তার সুপারিশ নিয়ে রাজনৈতিক দলের সাথে আলোচনা করতে 15 ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় ঐক্যমত্য কমিশনের। পরিমার্জন করা। এবারই কি প্রথম এমন সংস্কার নিয়ে আলাপ? উত্তরটা হলো না। 1.5 দশক আগে জরুরি অবস্থা জারির পর মঈন ফখরুদ্দিন সরকার নিয়ে সবচাইতে বেশি সমালোচনা হয় এই সংস্কার ইস্যুতে। দলগুলোর ভেতরে গণতন্ত্রের চর্চা না থাকাতেই তখন রাজনৈতিক সংকটের মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়। আলোচিত -2 ফর্মুলায় কারাবন্দী হন 2 নেত্রী। তখনও তুমুল আলোচনা ছিল কিংস পার্টি নিয়ে, কিন্তু ভেস্তে গেছে সেসব। শেষ পর্যন্ত নির্বাচন ব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু সংস্কার আরপিওতে যুক্ত করা হয়। এর মধ্যে আছে রাজনৈতিক দলের নিবন্ধন সহ বেশ কিছু বিষয়। শামসুদ্দা কমিশন তারা চেষ্টা করেছে, কিন্তু পরবর্তী যেই 2টো নির্বাচন কমিশন হয়েছে তারা এগুলোর কোনো কিছু প্রতি ভ্রুক্ষেপ করে নাই। তারা পক্ষপাত দুষ্ট ছিল। নিবন্ধিত প্রায় সব দলের গঠনতন্ত্রের সঙ্গে ইসির আরপিও এখনও সাংঘর্ষিক। যেমন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গঠনতন্ত্রে নেই সবার মতামত নেয়ার বিধান। বিএনপি জাতীয় পার্টিতে দলীয় প্রধানের ক্ষমতা অসীম, মনোনয়ন চূড়ান্তে মানা হয় না বিধান। ওই ক্ষমতাটা রাখা হয়েছে সংকটময় মুহূর্তের জন্য, এবং কোনো সময় যদি প্রয়োজন হয় দলীয় প্রধান সেটা এক্সারসাইজ করতে পারেন। আমরা আরপিওর সমস্ত বিধিবিধান মেনেই এই পর্যন্ত ইলেকশন কমিশনে আমাদের হিসাবপত্র সবকিছু দেয়া হয়। যদি কোনো রকমের ভায়োলেশন দেখা দেয় তখন তো ইলেকশন কমিশনেই চিঠি দিবে রাজনৈতিক দলগুলোকে। সেরকম চিঠিতে আমরা পাইনি। সংবিধানের পরিবর্তে ধর্মী বিশ্বাসের গুরুত্ব ধর্মভিত্তিক দলগুলোর। আয় ব্যয়ের হিসাব জমা দিলেও স্বচ্ছতা নিয়ে কোনো তথ্য জানায় না ইসি। নিষেধ থাকলেও নিবন্ধিত দলের পাশাপাশি এনসিপিও সহযোগী সংগঠন যেমন করেছে, তেমনি বিদেশেও কমিটি দিয়েছে। আমরা আমাদের সংবিধানকে ইসলামিক রুলসকে সমন্বিতভাবে করেছি, যেটার মাঝে সংবিধানের সাথে কোনো কন্ট্রাডিকশন তো নাই। এবার অন্তর্বর্তী সরকার দলগুলোর সংস্কারের পরিবর্তে জোর দিয়েছে সংবিধান, নির্বাচন, বিচার, দুদক, পুলিশ ও প্রশাসন সংস্কারে। টিআইবি শঙ্কা, নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে ক্রমশ সংঘাতপূর্ণ হয়ে উঠছে রাজনীতি। তবে কি শুধু আইনি কাঠামো স্বৈরাচার ঠেকানোর জন্য যথেষ্ট নয়? সম্ভাবনা বিশাল তৈরি হয়েছে এবং তার জন্য কাঠামো তৈরি হয়েছে, মোটামুটি এক ধরনের রূপরেখা তৈরি হয়ে গেছে, কিন্তু বাস্তবায়নের পথে অন্তরায় রয়ে গেছে এবং পথটা যে কণ্টকমুক্ত সেটা বলার মতো এখনো সুযোগ আমি দেখছি না। আমরা কর্তৃত্ববাদের পতন চেয়েছি, কিন্তু কর্তৃত্ববাদের চর্চার থেকে নিজেরা সরে আসার জন্য প্রস্তুত নয়। রাজনৈতিক দলগুলো যদি সদিচ্ছা না থাকে এবং তারা যদি এটা গুরুত্বপূর্ণ এইসব পরিবর্তনগুলো এটা যদি মনে না করে, তাহলে কিছুই হবে না। তো নাগরিকরা সোচ্চার হইলে, সক্রিয় হইলে তাহলেই হবে, তা না হলে হবে না। টিআইবির গবেষণায় বলা হয়, জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর নোট অব ডিসেন্ট কর্তৃত্ববাদী চর্চা বাস্তবে প্রতিহত করা কঠিন হবে। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। গুলশান কাণ্ডে উপদেষ্টাদের কেউ জড়িত কিনা তা স্পষ্ট করার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেছেন, এ ঘটনার তদন্ত না হলে প্রশ্ন উঠবে উপদেষ্টাদের নিয়ে। জাতীয় নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য পরিহার করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বানও জানান তিনি। বলেন, যারা নির্বাচন বানচালের চেষ্টা কিংবা বয়কট করবে, জাতীয় রাজনীতি থেকে তারা মাইনাস হবে।
গুলশানে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তারের বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার জানে আলম অপুর একটি স্বীকারোক্তিমূলক বক্তব্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে একজন উপদেষ্টার সঙ্গে ভোররাতে গুলশানে একটি হোটেলের সামনে সাক্ষাৎ ও আলোচনার কথা বলেন অপু। এই ঘটনার প্রতিক্রিয়ায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তদন্তনাধীন বিষয়ে মন্তব্য করতে চাননি, তবে তিনি সরকারের নিজের উদ্যোগে তা পরিষ্কার করার দাবি জানান। সরকারের কোনো উপদেষ্টা জড়িত আছে কিনা সেইটি একটি প্রশ্ন উত্থাপিত হয়েছে। এটা অবশ্যই পরিষ্কার করা দরকার। এটা জনগণের সামনে সেই প্রশ্নের উত্তরটা তুলে ধরা দরকার, যাদেরকে এটা এখানে উদ্দেশ্য করে এই বক্তব্য দেয়া হয়েছে। আর একটা বিষয়, যদি এটা না হয় তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নিয়ে আরও বেশি প্রশ্ন উত্থাপিত হতে থাকবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। সম্প্রতি জাতীয় নির্বাচন নিয়ে এনসিপি ও জামায়াত ইসলামের নেতাদের বক্তব্যকে মাঠের রাজনৈতিক বক্তব্য হিসেবে উল্লেখ করেন তিনি। বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্যই স্পষ্ট, যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে পরবর্তী সংসদেই তা বাস্তবায়ন হবে। এবং বিশ্বাসযোগ্য একটা নির্বাচন অনুষ্ঠান ছাড়া এই জাতির সামনে আর কোনো বিকল্প নেই। সুতরাং অতীতের মতো কোনো অনিশ্চিত পরিবেশ যাতে সৃষ্টি না হয়, সেই জন্য তাদের সকল রাজনৈতিক বক্তব্য দেওয়া উচিত বলে আমরা মনে করি। এটা আমাদের পরামর্শ। হয়তো সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে চাপে রাখার কৌশল হিসেবে তারা দিচ্ছে কিনা এই প্রশ্নও বাজারে আছে। বিএনপির এই নেতার মতে নির্বাচন বাধাগ্রস্ত করার ঝুঁকি নেবে না কোনো রাজনৈতিক দলই। যারা নির্বাচনকে নিরুৎসাহিত করবে তাদের প্রত্যাখ্যান করবে ভোটাধিকার বঞ্চিত জনগণ। আমি নির্বাচন নিয়ে কোনো সংশয় সংখ্যা দেখি না। যারা আগামী নির্বাচনকে বয়কট করার চেষ্টা করবে, ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি, তারা জাতীয় রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে। এখন সেই ভোটের অধিকার প্রয়োগের ক্ষেত্রে যে সমস্ত রাজনৈতিক দল নিরুৎসাহিত করবে জনগণকে, তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে। সালাউদ্দিন বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে হবে। জাতীয় স্বার্থে দলীয় ক্ষুদ্র স্বার্থের ঊর্ধ্বে উঠতে দলগুলোর প্রতিও আহ্বান জানান তিনি। জনগণ তাদেরকে দায়ী করবে গণতন্ত্রে উত্তরণের জন্য বাধা হিসাবে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচন নিয়ে যারা টালবাহানা করছে তারা স্বৈরতন্ত্রকে ফিরিয়ে আনতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বলেন, ফ্যাসিবাদ নতুন করে মাথা তোলার চেষ্টা করছে, তাই ঘোষিত সময়ে নির্বাচন হতে হবে। জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে অপরাজেয় বাংলাদেশ আয়োজিত প্রতীকী যুব সমাবেশে তিনি এসব কথা বলেন। দুদু আরও বলেন, গণহত্যার বিচার ও পাচার হওয়া টাকা ফেরত আনা চলমান প্রক্রিয়া, এর মধ্যেই নির্বাচন হতে হবে। গণতন্ত্র নিয়ে যদি কেউ টালবাহানা করে, নির্বাচন নিয়ে যদি কেউ টালবাহানা করে, তাহলে বুঝতে হবে তারা স্বৈরতন্ত্র এবং ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চাচ্ছে। সেই জন্য আমাদেরকে সাবধান থাকতে হবে। রাজধানীর বনানীতে এক সীসাবারে ছুরিকাঘাতে রাহাত হোসেন রাব্বি নামে এক যুবককে হত্যা করা হয়েছে। বনানীর ১১ নম্বর রোডে ৩৬০ ডিগ্রি নামের সীসাবারে তার উপর হামলা করা হয়। ভোর 4:30টার দিকে এ ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, সীসাবারের সিঁড়িতে কথা কাটাকাটির এক পর্যায়ে বেশ কয়েকজন মিলে রাব্বিকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, হত্যাকারীরা রাব্বির পূর্ব পরিচিত, নিয়মিত তারা সেখানে যেতেন। হামলাকারীদের শনাক্ত করা হয়েছে, তাদের গ্রেফতারে অভিযান চলছে। রাব্বিরে যে স্টেপ করছে সে তার পূর্ব পরিচিত। সিঁড়ির ভিতরে আমরা সিসি ক্যামেরা ফুটেজে দেখছি, সে এক কথা বলছে যে ওই অমুক তুমি এখানে আসছো কেন আসছো, এ ধরনের কথা বলতে বলতে দুইজনের ভিতরে কথা বলতে বলতেই চাকুতে এই রাব্বিকে স্টেপ করছে। আমরা সিসি ক্যামেরা ফুটেজ দেখে আমরা তদন্ত ব্যক্তি আইডেন্টিফাই করেছি। এখন আমাদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে। রাজধানীর শেওড়াপাড়ার শামীম সরণির অনামিকা কংকর্ডের 3য় তলায় স্ত্রীকে খুন করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
গতরাত 1টার দিকে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে অভিযোগ করেছে পরিবার। নিহতের নাম সৈয়দা ফাহমিদা তাহসিন কেয়া আর স্বামীর নাম সিফাত আলী। কেয়ার বাবা মা জানান, রাত 1:56-তে কল দেন মেয়ের জামাই সিফাত, জানান তাদের মেয়ে আত্মহত্যা করেছে। এই ঘটনার পর থেকে সিফাত এবং তার বন্ধু ও বাসার কাজের ছেলে মনির পলাতক রয়েছেন। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছে কেয়ার পরিবার। তাদের অভিযোগ, সিফাত বদমেজাজি, সামান্য কিছু হলেই স্ত্রীর গায়ে হাত তুলতেন। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এটি আত্মহত্যা নাকি তদন্ত করে দেখছেন তারা হত্যা। কেয়ার মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। আমি তো কাঁদতেছি, পরে ওর বন্ধু প্রেম ও বলতেছে, আন্টি একটু শান্ত হন, আপনার মেয়েকে মেরে ফেলছে, আমি অনেক কিছু জানি, আমি সাক্ষী দিব আন্টি, আপনি একটু শান্ত হন, আপনার মেয়েকে ওরা মেরে ফেলছে। আমি যখন বললাম, সিফাত যদি কি আমার মেয়ে সুইসাইড করে, তুমি এত স্বাভাবিক কিভাবে থাকো, তোমার 4টা সন্তান, তুমি কিভাবে স্বাভাবিক থাকো, তুমি কিভাবে স্বাভাবিকভাবে ফোন স্বাভাবিক চলতেছ? এরপরে আমি বললাম যে নিশ্চয়ই তুমি আমার মেয়েরে মারে ফেলেছো। পরে সে পলাই গেছে। প্রাথমিক অনুসন্ধান হচ্ছে, অনুসন্ধান শেষে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। এখন পর্যন্ত আটকের কোনো নেই, আমাদের এখন পর্যন্ত কেউ আটক হয় নাই। সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে যমুনা সেতুর পশ্চিম প্রান্তে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বেলা 12টায় সেতুর পশ্চিম প্রান্তে অবস্থান নেন ছাত্রছাত্রীরা। তাদের আন্দোলনের সাথে সংহতি জানিয়ে কর্মসূচিতে অংশ নেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরাও। অবরোধের কারণে সেতুর 2 পারে আটকে পড়ে যানবাহন, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। 1 ঘন্টা পর 72 ঘন্টার আলটিমেটাম দিয়ে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা জানান, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দীর্ঘ 9 বছর পার হলেও স্থায়ী ক্যাম্পাস নির্মাণ হয়নি। ফলে মানসম্মত পাঠদান সহ নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে ছাত্রছাত্রীরা। স্থায়ী ক্যাম্পাস নির্মাণে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা। পোষ্য কোটা পুনর্বহাল সহ বিভিন্ন দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি পালন করেছেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের গেটে অবস্থান নিয়ে শুরু হয় এই কর্মসূচি। এ সময় তারা বলেন, 1977 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সন্তানের জন্য চালু হয় পোষ্য কোটা, কিন্তু চলতি বছর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তা বাতিল করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আবারও সেই পোষ্য কোটা পুনর্বহাল সহ ক্যাম্পাসে আবাসন সুবিধা ও নিয়মিত পদোন্নতির দাবি জানান আন্দোলনকারীরা। শুধু অর্থ আয়ের জন্য দুর্বল, অসুস্থ এবং হজ করার মতো শারীরিকভাবে ফিট নন এমন কাউকে সৌদি আরব না পাঠানোর অনুরোধ করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফমা খালিদ হোসেন। হজ ও ওমরা ফেয়ার 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, সৌদির সরকারি ক্যাটারিং সার্ভিসের খাবার বাদ দেয়া ও মুজদালিফায় টয়লেট ব্যবস্থাপনা উন্নত করার অনুরোধ জানাবে ঢাকা। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে 3 দিনের জাতীয় পর্যায়ে হজ ও ওমরা ফেয়ার। এতে অংশ নিয়েছে হজ এজেন্সি, ট্রাভেল গ্রুপ, এয়ারলাইন্স, ব্যাংক সহ বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠান। মেলায় রয়েছে নানা অফার ও ডিসকাউন্ট। প্যাকেজটা কত করে হয় এবং কোনো ডিসকাউন্ট হয় কিনা? যারা ইউএসএ, কানাডা, ইউরোপে যায় তারা অন দ্য ওয়েতে 96 আওয়ার্স একটা স্টপওভার ভিসা নিয়ে ওনারা ওমরা করতে পারে। অনুষ্ঠানে হাব সভাপতি বলেন, ক্যাটারিং ও বাসা ভাড়ার ক্ষেত্রে সৌদি সরকারের এক এক সময় এক এক নিয়মের কারণে হাজিদের অসুবিধা ও খরচ বেড়ে যায়। বিমান ভাড়া নিয়েও আপত্তি রয়েছে হজ এজেন্সিগুলোর। এই বছর এরা বলতেছে যে ক্যাটারিং এবং ক্যাটারিংয়ের যে ফুডটা, এটা সার্ভিস প্রোভাইডার যারা মোয়াল্লেন তাদের মাধ্যমে করতে হবে। আর একটা হলো বাড়ি ভাড়াটাও তাদের মাধ্যমে করতে হবে। ওদের খাওয়াটা হলো উটের মাংস এবং দুম্বার মাংস, এগুলা খাইয়ে আমাদের হাজিরা অসুস্থ হয়ে পড়বে। মোয়াল্লেমের অধীনে যদি আমরা বাড়ি ভাড়া করি তাহলে এটা ডাবল হয়ে যাবে। ডেডিকেটেড হসপিটালের কথা বলে এই ভাড়াটা দ্বিগুণ নেওয়া হয়। সত্যিকার অর্থে কোনো এয়ারলাইন ডেডিকেটেড হসপিটাল পরিচালনা করে না, সেক্ষেত্রে ভাড়া বৃদ্ধির কোনো যৌক্তিক কারণ নেই। ধর্ম উপদেষ্টা জানান, ক্যাটারিং, বাসা ভাড়া ও বিমান ভাড়া নিয়ে কাজ করছে সরকার। ডিউ লেটার দিয়েছি ক্যাটারিং সার্ভিসটা যাতে বাতিল করা হয়। মিনা, মুজদালিফা, আরাফাতে টয়লেটের সংখ্যা কম, হাজিদেরকে দাঁড়িয়ে থাকতে হয়। জায়গা আছে, আপনারা তৈরি করে দেন। আপনারা তো আমাদের কাছ থেকে টাকা নিচ্ছেন। যেই পরিমাণ বেড দিছে এই পরিমাণ একটা মানুষ শীত হয়ে ঘুমানোর সুযোগ নাই। বিমান ভাড়া নির্ধারণের জন্য আমরা কাজ শুরু করেছি। বিমানের সাথে যখনই কথা বলবো আমার হাবের প্রতিনিধি রাখবো। এ সময় খালিদ হোসেন হজ করতে সক্ষম ব্যক্তিদেরই সৌদি আরব পাঠানোর অনুরোধ জানান।
জর্দা, মাদক, সিগারেটের মতো জিনিস সৌদি আরবে নিলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় বলেও মন্তব্য করেন ধর্ম উপদেষ্টা। আমরা লজ্জিত হই, হাজি সাহেবদের প্যাকেট, হাজি সাহেব বলতেছে এগুলো এজেন্সিরা দিয়েছে। জর্দা তামাক আমার বাংলাদেশের আইনে মাদক নয়, কিন্তু সৌদি আরবের আইনে এটা মাদক। যারা ফিজিক্যাল ফিট আছে তাদেরকে নেবেন, না হলে আমাদের বিব্রত হতে হয়। ফিজিক্যাল ফিটনেস না থাকলে আমরা তাদেরকে নেব না। মধ্যস্বত্বভোগীদের কাছ থেকে হজ ব্যবস্থাপনা মুক্ত করার চেষ্টা চলছে বলেও জানান উপদেষ্টা। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। ব্যাপক অনিয়ম ও নীতি বহির্ভূত কাজের অভিযোগ উঠেছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের বিরুদ্ধে। সকালে জাতীয় প্রেস ক্লাবে এ নিয়ে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। অভিযোগ, মুক্তিযোদ্ধা সংসদের কোনো কমিটি যথাযথ নিয়ম মেনে হয়নি, এমনকি মুক্তিযোদ্ধা সংসদ থেকে আত্মসাৎকৃত অর্থ উদ্ধার সম্ভব হয়নি। উল্টো এই অর্থ আত্মসাতের সাথে যুক্তরা পুনরায় এই কমিটিতে নিয়োগ পেয়েছে বলেও অভিযোগ করেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি। বলেন, মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমিটিগুলোতে আওয়ামী লীগ এবং অমুক্তিযোদ্ধাদের স্থান দেওয়া হয়েছে। ফলে এরই মধ্যে দলের অনেক সমর্থক তাদের নাম কমিটি থেকে প্রত্যাহার করেছেন। দ্রুত এসব অনিয়ম বন্ধ না করলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। প্রথমে যখন তারা কমিটিটা করে নিয়ম মাফিক করে নাই, আর এটার মধ্যে তখনকার যে প্রধান সংসদের সেই লোকের কোনো সিগনেচার নাই। একটা অবৈধ সংসদ আর একটা অবৈধ কমিটি দিতে পারে না। বুলেট কিংবা সহিংসতা নয়, শান্তিপূর্ণ আলোচনায় পারে গণতন্ত্রের পথ সমৃদ্ধ করতে। ঢাকায় দায়িত্ব নেওয়ার পর যমুনা টেলিভিশনকে এমনটাই জানিয়েছেন বাংলাদেশের নবনিযুক্ত দক্ষিণ আফ্রিকার হাই কমিশনার আনিল শুক্লাল। জানান, যুবশক্তি এই দেশের প্রধানতম সম্পদ, যেটিকে কাজে লাগাতে হবে। শিক্ষা, খেলাধুলা, সাংস্কৃতিক বিনিময়ের চর্চা বাড়াতে চান এই কূটনীতিক। সহকর্মী আহমেদ রেজার সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন ভারত, বাংলাদেশ ও নেপালে নিযুক্ত এই হাই কমিশনার। বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ভৌগোলিকভাবে দুই দেশ দুই মহাদেশে অবস্থান করলেও সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে সংকট প্রায় একই রকম। নিজ দেশের রাজনৈতিক সংকট সমাধানের অভিজ্ঞতার কথা জানাচ্ছিলেন ঢাকায় নবনিযুক্ত দক্ষিণ আফ্রিকার হাই কমিশনার আনিল শুক্লাল। বললেন, বাংলাদেশের চলমান রাজনৈতিক সমস্যা সমাধানে রাজনৈতিক দলগুলোর মধ্যে খোলামেলা আলোচনা প্রয়োজন। তার মতে, বুলেট কিংবা সহিংস কর্মকাণ্ড নয়, বাড়াতে হবে গঠনমূলক আলোচনা। রাজনৈতিক সামাজিক সংকট থাকতেই পারে, তবে সেজন্য আলোচনা দরকার, গঠনমূলক আলোচনা। বুলেট কিংবা সহিংসতা নয়, নিজের দেশের অভিজ্ঞতা থেকেই বলছি। এরকম পরিস্থিতির আমরাও সম্মুখীন হয়েছি, সেখানে আলোচনাই কাজে দিয়েছে। আপনি ইউরোপ সহ অন্যান্য দেশের রাজনৈতিক আলোচনা দেখলেও প্রমাণ পাবেন। যুবশক্তি এই দেশের দারুণ সম্পদ। বেকারত্ব দূর করে এই গোষ্ঠীকে কাজে লাগাতে পারলে সোনার বাংলা গড়া সম্ভব বলেও মনে করেন তিনি। তবে এজন্য অগ্রজ এবং অভিজ্ঞদের সাথে রাখতে হবে। এই দেশের যুব শক্তি কি অসাধারণ তার প্রমাণ বোধহয় আমরা সবাই পেয়েছি। এখন দরকার তাদের শক্তিকে কাজে লাগানো, সেখানেই অভিজ্ঞদের অংশগ্রহণও দরকার। তবেই না সোনার বাংলা গড়া সম্ভব। নিজের দায়িত্বের মেয়াদে শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলায় বাংলাদেশের সাথে সম্পর্ক বাড়াতে চান তিনি। Creating platforms for our youth, our students, our academics, our think tanks. আমি চাই আমার দেশের ছেলেমেয়েরা বাংলাদেশে আসুক, বাংলাদেশ থেকেও শিক্ষার্থীরা আমার দেশে যাক। তাতে দুই দেশের বোঝাপড়াটা ভালো হবে। ব্র্যাকের গ্রামীণ উন্নয়ন প্রকল্প দক্ষিণ আফ্রিকা অনুসরণ করতে পারে। এছাড়া ডক্টর ইউনূস প্রধান অতিথি হিসেবে 2009 সালে দক্ষিণ আফ্রিকা সফর করেছিলেন। সেখানেও দারিদ্র্য দূরীকরণ প্রকল্প নিয়ে কথা বলেছিলেন, যা নিয়ে দুই দেশ কাজ করতে পারে। নিজ কর্মক্ষেত্র অর্থাৎ বাংলাদেশ, ভারত ও নেপালকে সাথে নিয়ে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে এই অঞ্চলের সক্ষমতা বৃদ্ধিতে সবসময় তাকে পাওয়া যাবে বলেও জানালেন শুক্লাল। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। লালমনিরহাটে তিস্তার পানিতে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। বাড়ছে পানিবন্দী এলাকার মানুষের দুর্ভোগ। উজানের ঝড় আর বৃষ্টিতে দুদিন ধরে বিপদসীমার ওপর দিয়ে বইছে তিস্তার প্রবাহ। এতে হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি
ও সদরের ২০ গ্রামের নিচু এলাকা নিমজ্জিত হয়েছে বানের জলে। পানিবন্দী প্রায় ৭,০০০ পরিবার। গবাদি পশু নিয়ে অনেকে আশ্রয় নিয়েছেন বাঁধ ও উঁচু স্থানে। বানের জলে তলিয়েছে রোপা, আমন ক্ষেত সহ বিভিন্ন ফসল। ভেসে গেছে পুকুরের মাছ। পানি ওঠায় বন্ধ করে দেওয়া হয়েছে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। পানি প্রবাহ স্বাভাবিক রাখতে খুলে রাখা হয়েছে ব্যারাজের ৪৪টি জল কপাট। তিস্তার পানিতে রংপুরেরও চর ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বাড়িতে পানি, চৌকির উপরে সহ পানি, রাস্তাঘাট আমরা বেড়াইতে পারি না, কাজ কামে যাইতে পারি না। চলাচলের খুব সমস্যা আছে, জলাবদ্ধতার কারণে খাওয়া দাওয়ার সমস্যা আছে, গবাদি পশু নিয়ে আমরা সমস্যায় পড়েছি। বছরে বছরে সমস্যা, আমার নদীর বাঁধনের দরকার আছে। এদিকে কুড়িগ্রামেও তিস্তা, দুধকুমার, ধরলা ও ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পেয়েছে। এতে করে নদ নদী তীরবর্তী এলাকা ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সকাল ৬টায় দুধকুমার নদীর পানি পাটেশ্বরী পয়েন্টে বিপদসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। অন্যদিকে ধরলা ও ব্রহ্মপুত্রের পানিও দ্রুত বাড়ছে। পরিস্থিতি মোকাবেলায় বন্যাপ্রবণ ৬ উপজেলায় কন্ট্রোল রুম খুলেছে জেলা প্রশাসন। এ বিষয়ে আরও জানবো, লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনিসুর রহমান। আনিস, পানিবন্দী এলাকার সবশেষ পরিস্থিতি জানাবেন। নতুন আর কোনো এলাকা প্লাবিত হয়েছে কিনা সে বিষয়েও জানতে চাই। রাব্বি, আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটের আদিতমারি উপজেলার মশকোচা ইউনিয়নের হাবলার বাজার নামক স্থানে। এখানকার যে রাস্তাটিতে আমি দাঁড়িয়েছি এটি কিন্তু একটু পাকা সড়ক, গ্রামীণ রাস্তা। এই সড়কেও কিন্তু হাঁটু পরিমাণ পানি কয়েকদিন ধরে আছে। আজকে কিন্তু কিছুক্ষণ আগেও এখানে পানি কিছুটা কম থাকলে এখন কিন্তু পানি বাড়ছে। এখানকার লোকজন কথা বলছে, তারা বলছে পানি কিন্তু আর বাড়ছে, যেহেতু তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার 18 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেই পানিগুলো ব্যারেজের ভাটিতে যে উপজেলাগুলো আছে, কালীগঞ্জ, হাতীবান্ধা, আদিতমারি ও লালমনিরহাটের যে নিম্নাঞ্চলগুলো আছে সেখানে কিন্তু পানি বাড়ছে। যত সময় যাচ্ছে তত পানি বাড়ছে। তবে আর কিছুক্ষণ পর হয়তো জানা যাবে যে নতুন নতুন কোন কোন এলাকায় প্লাবিত হচ্ছে পানি দিয়ে। পানি যেহেতু বেড়েই চলছে, যত সময় যাচ্ছে ততই পানি বাড়ছে। আর আমি এখন কথা বলবো এই এলাকার একজন ভুক্তভোগী, উনি 5 দিন ধরে তার বাড়িতে পানি। আপনি একটু জানাবেন যে আসলে আপনাদের এলাকায় তো 5 দিন ধরে আপনারা পানিতে অবস্থান করছেন, আসলে আপনারা এই নদী তিস্তার বিষয়ে আপনারা আর কি চান? তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়ন চান নাকি আর কি চান আপনারা? আসসালামু আলাইকুম। আমাদের প্রধানমন্ত্রীর আগে আবেদন থাকবে একটাই, আমাদের পানি সকালবেলা হয়েছে 3 ফুট, এখন দেখা যায় 4 ফিট। হ্যাঁ, আমাদের বাড়িতে পানি ছিল 2 হাঁটু, এখন হচ্ছে বুক বরাবর। আমরা চাই শুধু নদীর বাঁধন, আমরা ইলিপ চাই না আমাদের এ জায়গায় শোনা ফলে। আমরা চাই নদীর বাঁধ। প্রধানমন্ত্রীর কাছে আবেদন, আমাদের নদী বাঁধ হলে আমরা খুশি। আর আপনার কাছে আবেদন থাকবে, আমরা ইলিপ চাই না আমাদের এই জায়গায় শোনা ফলে, কোনো ইলিপের কোনো প্রয়োজন নাই। আমাদের নদীবান হলে আমরা যথেষ্টভাবে শান্তিতে প্রবাস করবো। রাব্বি, আপনি শুনলেন যে আসলে এখানকার যারা ভুক্তভোগী মানুষ, বানবাসী মানুষ, তারা কিন্তু রিলিফ চান না, তারা চান নদীর দুপারে বাদ দিয়ে তিস্তা মহাপরিকল্পনা যত দ্রুত বাস্তবায়ন করা হোক, এইটাই তারা কিন্তু চান। রাব্বি। আনিস, আপনাকে ধন্যবাদ। লালমনিরহাটে তিস্তা নদীর পানি বিপদসীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলো প্লাবিত হচ্ছে। বন্যার কারণে রোপা, আমন ক্ষেত, সবজি ক্ষেত, পাট ক্ষেত পানিতে ডুবে গেছে। ভেসে গেছে পুকুর ও জলাশয়। কৃষি বিভাগ জানায়, এবারের বন্যায় জেলায় 800 হেক্টর জমির রোপা, আমন ধান, সবজি ও পাট ক্ষেত নিমজ্জিত রয়েছে। তবে কতগুলো পুকুর ভেসে গেছে সে তথ্য দিতে পারেনি মৎস্য বিভাগ। ক্ষয়ক্ষতি নিরূপণে উপজেলা মৎস্য বিভাগ কাজ করছে বলে জানিয়েছে জেলা মৎস্য বিভাগ। হঠাৎ করে পানি বৃদ্ধি হওয়ার কারণে আমাদের পুকুরের মাছ চলে গিয়েছে। ধান তো তলে গেছে, যেটা মনে করেন সামনে গাড়া হয়েছে ওগুলো তো তলে গেছে। শাক সবজি তো মানে কিছু কিছু উঁচু জায়গায় বয়েছে, তাও মনে করে তলে গেল। সাম্প্রতিক আলোচিত ইস্যু নিয়ে সচিবালয়ের সাংবাদিকদের সাথে কথা বলছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সরাসরি যাচ্ছি সেখানে। যে কাউকে যদি আমাকে বলে দাবি করা হয়, এটা কতটুকু আসলে বিশ্বাসযোগ্য বা কতটুকু, আমি এই বিষয়ে আর বেশি কিছু বলতে চাই না, কারণ এটা তদন্তের অধীনে একটা বিষয়, যেহেতু তারপরে অনেক কিছু বললাম, কারণ আমার বিষয় যেহেতু এলিগেশন আসছে আমি সেজন্য বললাম। অস্বীকার করছেন অভিযোগটা?
হ্যাঁ, এর সাথে ভাই আমার কোনো ধরনের সম্পৃক্ততা নাই এবং আমার মনে হয় না এখনো কেউ এরকম কোনো প্রমাণ দিতে পেরেছেন আমার সম্পৃক্ততা বলে যে অভিযোগ এসেছে এটাও অত্যন্ত গুরুতর একটা অভিযোগ এবং সেটা পরিবারের দিক থেকে এসেছে যথেষ্ট রিলায়েবলও এখন পর্যন্ত মনে হচ্ছে। তো এর সাথে যে আমার সংশ্লিষ্টতার যেই কথা বলা হচ্ছে এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এরকম অনেক কিছু আপনারাও ইতিপূর্বে দেখেছেন। এই আর কি, ধন্যবাদ, থ্যাংক ইউ। সিলেটে মধ্যরাত থেকে অভিযান পরিচালনা করে উদ্ধার করা হয়েছে প্রায় 52,000 ঘনফুট পাথর। সকাল থেকে ক্রাশার মিলেও চলছে পাথর উদ্ধার কার্যক্রম। রাত 10টার পর রাস্তা থেকে আটক করা হয় পাথর বোঝায় 78টি ট্রাক। জব্দ করা হয় আনুমানিক 40,000 ঘনফুট পাথর। জেলা প্রশাসন জানায় জব্দকৃত পাথরগুলো ভোলাগঞ্জের সাদা পাথর এলাকায় আগের মতো বিছিয়ে দেওয়া হবে। এর আগে রাতে ধলাই নদীর আশপাশে স্তূপ করে রাখা 12,000 ঘনফুট পাথর উদ্ধার করে নদীতে ফেলা হয়। এদিকে পাথর লুটের ঘটনায় মধ্যরাতে কোম্পানিগঞ্জের পূর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর আলমকে গ্রেফতার করে পুলিশ। যাদের কোনো ধরনের অনুমতি নাই তাদের ক্ষেত্রে আমরা সাদা পাথর বা আপনার ওই এলাকা দলাই নদী থেকে বালু যদি তোলা হয় তাহলে আমরা সেখানে নিয়ে ডাম্পিং করার ব্যবস্থা করতেছি। স্টোন ক্রাশার থেকে তো ওরা মূলত আনতেছে, আমরা সেগুলোতে অভিযান পরিচালনা করতেছি। আমেরিকা যাওয়ার জন্য এক এজেন্সিকে 19 লাখ টাকা দিয়েছিলেন নোয়াখালীর চাটখিলের যুবক জাকির হোসেন। বিদেশ যেতে না পারায় সেই টাকা ফেরত চাওয়ায় কয়েকবার হুমকিও পেতে হয় তাকে। সবশেষ গেল রোববার এক সহকর্মী সহ নোয়াখালী থেকে ঢাকায় আসেন জাকির। পরে ফেরার পথে নোয়াখালীতে রোগী নেয়ার কন্ট্যাক্ট হয় তার সাথে। পরদিন মালিবাগের ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেলের পার্কিংয়ে প্রাইভেট কারের ভেতর থেকে উদ্ধার হয় জাকির ও মিজানের মরদেহ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা মা, শোকে স্তব্ধ পুরো পরিবার। গত রোববার ভাড়া গাড়ির মালিককে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে দিতে সহকর্মী সহ নোয়াখালী থেকে ঢাকায় পৌঁছেন ড্রাইভার জাকির। ফেরার পথে ঢাকা থেকে রোগী নিয়ে যাওয়ার কন্ট্যাক্ট হয় জাকিরের। সেই অনুযায়ী মালিবাগে ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেলের পার্কিংয়ে অপেক্ষায় থাকে জাকির ও সহকর্মী মিজান। পরদিন ভোরে প্রাইভেট কারের ভেতর থেকে উদ্ধার হয় দুজনের মরদেহ। এতে হতবাক পাড়া প্রতিবেশীরা। স্বাভাবিক মৃত্যু না হত্যা করা হয়েছে এর সঠিক বিচার চাই। যে আদম ব্যারিগুর সাথে একটা ধমকাধমকি করছে, আমার টাকা দে হেরাই এই পরিকল্পিতভাবে এই কাজগুলো করছে। স্বজনরা জানান আমেরিকা যেতে কয়েক বছর আগে একটি এজেন্সিকে 19 লাখ টাকা দেয় জাকির। যেতে না পারায় ফেরত চান সেই টাকা। এর জন্য কয়েকবার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন স্বজনরা। আমার ছেলের কোনো শত্রু নাই, বিদেশের ব্যাপারে দেন টাকা দিছে দালাল গো হাতে। আজ কত মাস ভাইয়ের সাথে আমেরিকা যাওয়ার টাকাগুলো নিয়ে ঝামেলা চলতেছে আজ অনেক দিন থেকে, প্রায় 19 লাখ টাকার মতো। যার সাথে টাকাগুলো সমস্যা চলতেছে তার নাম হলো যে ফজলু। আমার বোনের বাসার যাইব কইছে টাপ নিয়ে, পরে তাকে ভাড়া মারবো এমনি তো নামলে এই এখন সবাই যা শুনে আমরাও তা। রুগী টুগি খাইলো এই টাকা নামাজ দিল যাইতো। আমার জানা দৃষ্টিতে মিজান ভালো ছেলে। পুলিশ জানিয়েছে 24 ঘন্টায় মরদেহে অস্বাভাবিক পচন, মাথা থেকে রক্ত ঝরা এবং গাড়ির মালিকের বক্তব্য সব মিলিয়ে দেখা দিয়েছে রহস্য। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে কাজ চলমান বলেও জানিয়েছেন কর্মকর্তারা। কিভাবে ঘটলো, কেন ঘটলো, এটারও অ্যান্সার তো আসলে এই মুহূর্তে আমার পক্ষে দেওয়া সম্ভব না। এটা হচ্ছে আসলে পোস্টমর্টম রিপোর্ট, ওই ভিসেরা রিপোর্ট বা কেমিক্যাল এক্সামিনেশন রিপোর্ট এবং এর সাথে সিআইডির যে এক্সপার্ট টিমের যে রিপোর্ট, এগুলো সব মিলে না হলে তার আগে পর্যন্ত আমি কিছু বলতে পারবো না। হত্যাকাণ্ডে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিতের দাবি নিহতদের পরিবার ও এলাকাবাসীর। সাইফ আহমেদ, যমুনা নিউজ। বিএনপি নেতা ইশরাক হোসেনের গোপীবাগের বাসায় জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে জানে আলম অপুর ভিডিও রেকর্ড করেছে বলে অভিযোগ করেছেন অপুর স্ত্রী কাজী আনিশা। তিনি বলেন, ভিডিও নেয়ার পরে কাটছাট করে 14 দিন পরে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। সকালে শাহবাগ জাদুঘরের সামনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত নেতা জানে আলম অপুর পরিবার। এ সময় অপুর স্ত্রী আনিশা বলেন, 31 জুলাই রাত 11:30 থেকে 1 জুলাই ভোর পর্যন্ত অপু নিখোঁজ ছিল। গোপীবাগ থেকে অপুকে গ্রেফতার করে পুলিশ। তবে গোপীবাগ থেকে ভোরের দিকে অপুকে গ্রেফতার করলেও গ্রেফতারের সময় 11টা নাগাদ দেখিয়েছে পুলিশ। তিনি আরও বলেন,
পুলিশ ও ডিবির লোকজন হয়রানি করেছে তাদের। অপু চাঁদাবাজ নয়, অপুকে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেন অপুর স্ত্রী আনিশা। তিনি আরও বলেন, অপুর বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল হয়েছে। ইশরাক ভাইয়ের লোকজনই তাকে তুলে নিয়ে গেছে, ইশরাক ভাইয়ের বাসায় ছিল এবং ইশরাক ভাই ডিবি পুলিশের কাছে নিউজ দিয়ে ওদেরকে ধরা গেছে। কারণ রিমান্ডে নিয়ে অপুর মুখ থেকে বারবার এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া নামটা আর নাহিদ ইসলাম নামটা তারা শুনতে চাইছে, যে তোমাদের পিছনে এই দুইজন আছে, যেই কোনো একজনের নাম তোমাকে স্বীকার করতে হবে। সে কিন্তু 164-এ কোথাও এই দুইজন উপদেষ্টার কারো নাম সে বলে না। ডোনাল্ড ট্রাম্প ভ্লাদিমির পুতিন বৈঠক ঘিরে উত্তেজনা তুঙ্গে। সাক্ষাতের দুদিন আগে রুশ প্রেসিডেন্টের প্রতি হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বলেছেন, ইউক্রেনের যুদ্ধবিরতিতে রাজি না হলে ভয়াবহ পরিণতি হবে রাশিয়ার। অবশ্য আলোচনা ঠিকঠাক হলে খুব দ্রুত ভলোদিমির জেলেনস্কিকে সাথে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনার কথাও বলেছেন। ট্রাম্পকে ধোঁকা দিতে যাচ্ছেন পুতিন, এমন মন্তব্য করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্প ভ্লাদিমির পুতিন ঐতিহাসিক বৈঠকের অপেক্ষায় যুক্তরাষ্ট্রের আলাস্কা। প্রস্তুত অঙ্গরাজ্যটির অ্যাঙ্করেজ শহর। এখানে একটি সামরিক ঘাঁটিতে মুখোমুখি আলোচনায় বসবেন দুই নেতা। উপস্থিত থাকবেন না তৃতীয় কেউ। ইউক্রেন যুদ্ধ বন্ধের এজেন্ডা থাকলেও তা নিয়ে সংশয় দূর হয়নি জেলেনস্কির ইউরোপীয় মিত্রদের। দুই নেতার সাক্ষাতের দুদিন আগে ট্রাম্পের সাথে ভার্চুয়াল বৈঠক হয় তাদের। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ছাড়াও অংশ নেন যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, ফিনল্যান্ড, পোল্যান্ডের নেতারা। যোগ দেন ইইউ প্রধান উর্সুলা ভন দের লিয়েন এবং ন্যাটো চিফ মার্ক রুটেও। ইউক্রেন ইস্যুতে চূড়ান্ত যে কোনো সিদ্ধান্তে কিয়েভের অংশগ্রহণ জরুরি বলে মত দেন ইউরোপীয় নেতারা। ট্রাম্পও আশ্বস্ত করেছেন, আঞ্চলিক বিবাদ জেলেনস্কির সম্পৃক্ততাতেই সুরাহা হবে। চুক্তির অংশ হবে নিরাপত্তা গ্যারান্টি। ভ্লাদিমির পুতিন যুদ্ধবিরতিতে রাজি না হলে ভয়াবহ পরিণতির হুমকিও দিয়েছেন ট্রাম্প। একই সাথে প্রথম বৈঠক সফল হলে জেলেনস্কিকে সাথে নিয়ে শিগগিরই দ্বিতীয় আরেকটি বৈঠক আয়োজনের সম্ভাবনার কথাও জানিয়েছেন। খুব ভালো সম্ভাবনা রয়েছে আমরা দ্বিতীয় আরেকটি বৈঠক করব, যেটি প্রথমটির চেয়েও ফলপ্রসূ হবে। প্রথমটি ঠিকঠাক থাকলে খুব দ্রুতই পরেরটি আয়োজন করা হবে। ইউরোপকে পাশ কাটিয়ে ট্রাম্প পুতিন বৈঠকের সবকিছু ঠিকঠাক হয়েছে, তাই কোনোভাবেই ভরসা রাখতে পারছেন না ভলোদিমির জেলেনস্কি। পুতিনকে যুদ্ধবিরতিতে রাজি করাতে আবারও কঠোর নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। আমি এবং আমার ইউরোপীয় বন্ধুরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলেছি, পুতিন ধোঁকা দিচ্ছেন। শান্তি আলোচনা হওয়া উচিত। পুতিনের ওপর যথার্থ চাপ প্রয়োগ করে নিষেধাজ্ঞা আরোপ জরুরি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগেই সোজাসাপটা বলে দিয়েছিলেন, তাদের দখলকৃত দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়ার দাবি ইউক্রেন ছেড়ে দিলেই কার্যকর হবে যুদ্ধবিরতি। ন্যাটোয় যোগদানের চেষ্টাও বন্ধ করতে হবে কিয়েভকে। ট্রাম্পও ইঙ্গিত দিয়েছেন, সংঘাত বন্ধে দুপক্ষকেই কিছু ভূখণ্ডে ছাড় দিতে হবে, যদিও নিজেদের ভূমির বিষয়ে আপোষে রাজি নন বলে জানিয়েছেন জেলেনস্কি। ডরথি তাসরিন, যমুনা নিউজ। ইউরোপের দেশ সার্বিয়ায় চরমে পৌঁছেছে সরকারি বিরোধী আন্দোলন। গেল কয়েক মাস ধরে দেশটিতে নিয়মিত চলছে বিক্ষোভ। বুধবার পার্লামেন্ট ভবনের কাছে পৌঁছালে পুলিশি বাধার শিকার হয় বিক্ষোভকারীরা, চলে ধরপাকড়। বিরোধী দলের নেতাকর্মী ছাড়াও বিক্ষোভে অংশ নিচ্ছেন দেশটির সাধারণ মানুষ। গেল বছর নভেম্বরে নোভি সাদ শহরে একটি রেল স্টেশনের ছাদ ধরে প্রাণ হারান 16 জন। এরপর থেকে দোষীদের শাস্তির দাবিতে শুরু হয় বিক্ষোভ। আনা হয় সরকারের দুর্নীতি ও অবহেলার অভিযোগ, কিন্তু এই অভিযোগ অস্বীকার করেন টানা 8 বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচ। তাকে ক্ষমতাচ্যুত করে দ্রুত আগাম নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিক্ষোভকারীরা। গাজায় সাংবাদিক হত্যার প্রতিবাদে এবার বিক্ষোভ করেছে ইসরায়েলি সাংবাদিকরা। বুধবার রাজধানী তেল আবিবে বিক্ষোভ করেন সাংবাদিকরা। এ সময় সাংবাদিকদের হামলার লক্ষ্য বানানোয় নিজ দেশের প্রতি ক্ষোভ ঝাড়েন তারা। পাশাপাশি গাজায় যুদ্ধ বন্ধের দাবিও জানান। রোববার ইসরায়েলের হামলায় আল জাজিরার সাংবাদিক আনাস আল শরীফ সহ ঘটনাস্থলে মৃত্যু হয় 5 সংবাদকর্মীর। পরে আল শিফা হাসপাতালে মৃত্যু হয় আরও একজনের। মিডিয়া কর্মীদের ওপর এমন নারকীয় হামলায় ক্ষোভ জানিয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তের সাংবাদিক ও মানবাধিকার সংস্থাগুলো। ফিলিস্তিন, সিরিয়া, জর্ডান এবং লেবাননের বিস্তীর্ণ এলাকা দখল করে তৈরি করা হবে গ্রেটার ইসরায়েল।
পর্যায়ক্রমে যা একসময় বিস্তৃত হবে সৌদি আরব পর্যন্ত। বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক বক্তব্যের পর আবারও আলোচনায় এই বৃহত্তর ইসরায়েল ধারণাটি। সাক্ষাৎকারে তথাকথিত প্রমিসড ল্যান্ড বা প্রতিশ্রুত ভূমি দখলের পরিকল্পনার কথা জানান নেতানিয়াহু। চলতি বছরের জানুয়ারিতে গ্রেটার ইসরায়েলের মানচিত্র প্রকাশ করে তেল আবিব, যাতে অন্তর্ভুক্ত করা হয় ফিলিস্তিন, জর্ডান, সিরিয়া এবং লেবাননের ভূখণ্ডকে। নেতানিয়াহু প্রশাসনের এমন পদক্ষেপের নিন্দার ঝড় ওঠে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। মঙ্গলবার গণমাধ্যমকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দেওয়া সাক্ষাৎকারের পর আবারও আলোচনায় বৃহত্তর ইসরায়েলি ভূখণ্ডের বিষয়টি। i24-এ দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ফিলিস্তিনের ভূখণ্ড সহ জর্ডান, সিরিয়া, লেবানন এবং মিশরের কিছু অংশ নিয়ে গড়ে তুলতে চান গ্রেটার ইসরায়েল। יש דורות של יהודים שחלמו שנגיע לכאן, ויש דורות של יהודים שיבואו אחרינו. אז אתה שואל אם אני מרגיש שאני בשליחות היסטורית ורוחנית, התשובה היא כן. গ্রেটার ইসরায়েল ধারণাটি আলোচিত হচ্ছে 1967 সাল থেকেই, যেখানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলো নিয়ে বৃহত্তর ইসরায়েল গঠনের পরিকল্পনা রয়েছে, যার মধ্যে রয়েছে নীলনদ থেকে ফোরাত নদী পর্যন্ত বিস্তৃত অঞ্চল। তথাকথিত প্রতিশ্রুত ভূমি বা প্রমিসড ল্যান্ড বোঝাতে এই গ্রেটার ইসরায়েলের প্রসঙ্গ উল্লেখ করা হয়। নীলনদ থেকে ফোরাত নদী এই বিস্তৃত অঞ্চল জুড়ে রয়েছে মিশর, জর্ডান, সিরিয়া এবং ইরাকের বিভিন্ন এলাকা, যার মধ্যে অন্যতম সিনাই এবং গোলান উপত্যকা। এই দেশগুলোর পাশাপাশি লেবানন এবং ফিলিস্তিনও রয়েছে গ্রেটার ইসরায়েল পরিকল্পনায়। জায়নবাদীদের লক্ষ্য সৌদি আরব পর্যন্ত এই গ্রেটার ইসরায়েল বাস্তবায়ন করা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। জিম্বাবুয়ে সিরিজের রেশ কাটতে না কাটতেই এবার ইংল্যান্ডে উড়াল দিচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। ইংল্যান্ড অনূর্ধ্ব-19 দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশের যুবারা। 5 ম্যাচের ওয়ানডে সিরিজটি শুরু হবে আগামী 5 সেপ্টেম্বর। আসন্ন সফরের বাকি ম্যাচগুলো হবে 7 থেকে 14 সেপ্টেম্বরের মাঝে। এর আগে অবশ্য আয়ারল্যান্ড যুবাদের বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। 3 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এই প্রস্তুতি ম্যাচ। সিরিজ খেলতে 31 আগস্ট ইংল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দিবে তামিমের দল। তার আগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কয়েকদিন অনুশীলন ক্যাম্প করবে যুবারা। এই ছিল দুপুরের বাংলাদেশে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।